নমস্কার। পিসিটিএফ এর আয়োজনে একটি 12 লেকচার সিরিজ অন ফোরট্রান লার্নিং এটা আরম্ভ হয়েছে। তার দুটো সেশন হয়ে গেছে 16 আর 19 তারিখে। আমি এর পাশাপাশি আজকে অন্য একটি কারণে এই ভিডিওতে এসেছি। আর সেটা আমি বলতে পারি এরকম যে ওই জীবনানন্দের কথায় আছে না, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সেরকম প্রোগ্রামের ক্ষেত্রেও যদি আমি একটি ভাষার ব্যাকরণ, অ্যালফাবেটস, ব্যাকরণ এগুলো শিখে নিই, তাহলেই কি আমি কবি হবার মতো সেই ভাষাটিকে শিখে ফেলতে পারি? নাকি কবি হওয়ার জন্য তো আরো অনেক কিছু লাগে, তাই না? প্যাশন, ইমোশন, বিগ হার্ট, বড় হৃদয়, মন ইত্যাদি ইত্যাদি, সংবেদনশীলতা। তো প্রোগ্রামারের ক্ষেত্রে এই সমস্ত কিছু অতটা কিছু লাগে না, কিন্তু যেটা লাগে আদার দেন লার্নিং দ্য গ্রামার অফ দ্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে লজিক, লজিক্যাল সার্কিট। তো এই লজিকটা একটা ফ্যাকাল্টি যেটা অনেকেই বলে যে গড গিফটেড, যার আছে তার আছে, যার নেই তার নেই। আমি এটা একদমই বিশ্বাস করি না। অনেক দূর অব্দি আমার ধারণা যে এটাকে স্ক্র্যাচ লেভেল থেকে শুরু করেও অনেক দূর অব্দি যাওয়া যায়, পরিশীলিত করা যায়। ইট ক্যান বি নারিশড, পলিশড অ্যান্ড ডেভেলপড। তো সেই জন্য আমার পাশাপাশি পিসিটিএফ এর যে সিরিজ চলছে তার পাশাপাশি, রাদার ইটস এ সাপ্লিমেন্টারি টু দ্যাট সিরিজ, আমরা আরেকটু কিছু আলোচনা করব। সেটা মূলত লজিকের উপর, ভাষার গ্রামারের উপর কিন্তু নয়। সেই জন্যই একদম প্রথমে আমি একটু খুবই ভালো বইয়ে দেখেছি যে প্রথম চ্যাপ্টারই, মানে এতটাই প্রথম যে তখন অবধি কনস্ট্যান্ট ভ্যারিয়েবলস বা এদের সিনট্যাক্স এগুলোতে যায়নি, তার আগেই একটা প্রোগ্রাম ইন্ট্রোডিউস করছে। কেন করছে? হঠাৎ করে প্রোগ্রাম কি করে এলো তাড়াতাড়ি? উত্তরটা হচ্ছে যে আসলে ওনারা চেষ্টা করছেন যে কয়েকটা বেসিক অপারেশন, বেসিক যোগ, ভাগ, গুণ, বিয়োগ, মানে স্টার, স্ল্যাশ, প্লাস অ্যান্ড মাইনাস, এইগুলো এবং একটা ছোট্ট গো টু স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করে কয়েকটা প্রোগ্রাম ওরা ইন্ট্রোডিউস করছে। এটাই দেখানোর জন্য যে হাউ ইউ ক্যান প্লে উইথ ইউর লজিক, হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লজিক্যাল আসপেক্ট অফ দ্য প্রোগ্রামিং। এইটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে এটা, এই প্রসেসটা খুব কাজের, তাই আমি এটাতে এসেছি। আমি এখন গুগল মিটের প্রেজেন্ট নাও বা স্ক্রিন শেয়ারে চলে যাব। সেখান থেকে আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করার চেষ্টা করব, যেটাতে আমি কয়েকটা প্রোগ্রাম নিজের মতো করে অ্যানালাইজ করেছি যে কিভাবে বাড়ানো যায়। এই হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট। Preliminaries of Fortran language, its grammar, logic and emotion. ইমোশনটা আমি কবির সঙ্গে তুলনা করে একসাথে লিখেছি, যেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি, সকলেই প্রোগ্রামার নয়, কেউ কেউ ভালো প্রোগ্রামার। তবে আমাদের চ্যালেঞ্জ, আমরা সবাইকে ভালো প্রোগ্রামার করেই ছাড়বো। তো সেই প্রচেষ্টা। প্রথম হচ্ছে, আমরা আগে বলেছি যে প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ অ্যান্ড গো টু, জাস্ট এইটুকু ইউজ করে আমরা প্রোগ্রামটা লিখবো। ফলে অনেক বেশি চাপ নেই অন্যান্য সিনট্যাক্স গুলোর। আরেকটা কথা হচ্ছে কালার্স আর মিনিংফুল। আমার এই আলোচনার ক্ল্যারিটি আর একটু বাড়ানোর জন্য আমি রঙের ব্যবহার করেছি বিভিন্ন অংশে। প্রোগ্রাম বা আমার যুক্তি পরম্পরার বিভিন্ন অংশে বিভিন্ন রং ব্যবহার করেছি, এবং রংগুলোর মধ্যে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স এটা মেনটেন করার চেষ্টা করেছি, যাতে করে বুঝতে সুবিধা হয় যে কোনটা দিয়ে আমি কি বলতে চাইছি। তো আমার সেকেন্ড স্লাইড, আমি বলছি যে লার্ন দ্য রিভার্স ওয়ে। রিভার্স ওয়ে কেন না, এখানে আমি বলছি প্রোগ্রাম টু প্রবলেম। ইউজুয়ালি দ্য ওয়ে ইজ জাস্ট দ্য অপোজিট। আমাকে একটা প্রবলেম দেওয়া হবে, সেখান থেকে আমি সেটা প্রোগ্রাম লিখবো, এই তো। কিন্তু এখানে উল্টোটা শেখার হিসাবে, শেখার জন্য বলছি যে প্রোগ্রামটা আমাকে দেওয়া হবে, আমি সেখান থেকে ট্রেস ব্যাক করে ভাবার চেষ্টা করব যে প্রবলেমটা কি, মানে আউটপুটটা কি। তো প্রোগ্রাম 1, j equal to 1, k equals to 3, হলুদ কালিতে আছে, তাহলে আমি কি করলাম, জে আর কে এই দুটো ভ্যারিয়েবল নাম, এদের ভ্যালু অ্যাসাইন করলাম। তারপর সবুজ কালিতে 2 স্টার জে প্লাস কে, এইটা একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনটাও দেখলাম যে কিভাবে ছোট্ট একটা এক্সপ্রেশন লেখা হলো।
কেন লেখা হলো, এটা ইকুয়াল টু সাইনের ডান দিকে আছে এবং এই ভ্যালুটা যেটা হলো যে আর কে এর ভ্যালু ইউজ করে, সেই ভ্যালুটা এল নামে একটি ভ্যারিয়েবল নামে বা ঠিকানায় মেমোরি লোকেশনে এটা স্টোরড হলো। আমরা বলছি যে এল ইজ নাও ডিফাইন্ড। জে অ্যান্ড কে আর অ্যাসাইন্ড অ্যান্ড এল ইজ ডিফাইন্ড। অবশ্য এই অ্যাসাইন্ড আর ডিফাইন্ড শব্দ দুটো খুব কাছাকাছি, এটা ওটার গাঢ় বুঝতে পারে। এরপরে তিনটে লাইন লাল কালিতে জে কে এল এই তিনটে ডিফাইন করা হচ্ছে বা রিঅ্যাসাইন হচ্ছে। আমি বলবো রিঅ্যাসাইন হচ্ছে। রিঅ্যাসাইন কেন বলছি, তার কারণ খেয়াল করুন, যে যে বাঁদিক ডান দিক, কে কে বাঁদিকে আছে ডান দিকে আছে, একইভাবে এল বাঁদিকে আছে ডান দিকে আছে। তার মানে এই ডান দিকে আছে মানে যে বা কে বা এল, সেইগুলো মানে হচ্ছে যে ওই মুহূর্তে যে কে এল এর কারেন্ট ভ্যালুস তারা ইউজড হচ্ছে ইন দ্যাট অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইন দ্য রাইট হ্যান্ড সাইড along with other variables, এবং সেইগুলো ইভ্যালুয়েটেড হওয়ার পর যে ভ্যালুটা হলো সেইটা আবার যে বা কে পরের লাইনে এল এই নামগুলোতে অ্যাসাইন হচ্ছে। অর্থাৎ যে ইউজড হচ্ছে ডান দিকে এবং আবার রিঅ্যাসাইন্ড হচ্ছে যে নামে। আগের ভ্যালুটা ইরেস্ট হচ্ছে, পরের ভ্যালুটা স্টোর হচ্ছে, সেই জন্য আমি এটাকে রিঅ্যাসাইন বলছি। এবং এটা খুব পাওয়ারফুল একটা স্ট্রেংথ অফ এনি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। প্রশ্নটা হচ্ছে হোয়াই, এর উত্তরটা পেলে সেটা বোঝা যাবে যে কেন এটা স্ট্রেংথ। হোয়াই, আমি এই প্রোগ্রামটা অন্যভাবে ভাবতেই পারি। ধরুন ওই এল ইকুয়াল টু 2 স্টার জে প্লাস কে এর পরের লাইনটা আমি বাঁ দিকে জে না লিখে আমি যদি বলি এম, নতুন একটা ভ্যারিয়েবল। এবার এই জেটা লাস্ট লাইনে আবার ব্যবহার হচ্ছে, ডান দিকে যে আছে দেখুন লাস্ট লাইনে, তার মানে ওই আগে যেটা ক্যালকুলেটেড হলো সেই ভ্যালুটা আবার ডান দিকে ব্যবহৃত হলো। তা আমি যদি ওখানে জে না দিয়ে ওই লাইনে এম দিতাম, তাহলে আমার লাস্ট লাইনে ডান দিকে এম লিখতে হতো, তাতে ইন প্রিন্সিপাল আমার কোনো অসুবিধা হতো না। একইভাবে তার উপরের লাইনটা লাস্ট পার্ট 1, ডান দিকে কে আছে, তো আমি এবার বাঁ দিকে কে না লিখে আমি কে 1 লিখতে পারতাম বা অন্য কোনো ইন্টিজার ভ্যারিয়েবল নাম দিতেই পারতাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইউ মে ইউজ অ্যাজ মেনি নিউ ভ্যারিয়েবলস অ্যাজ ইউ লাইক and in principle that you can do, but two problems are there. এক হচ্ছে আমি যত নিউ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো তত আমার কম্পিউটার মেমোরি লোকেশনে নতুন নতুন ঠিকানা আমাকে তো ডিক্লেয়ার করতে হবে, তাহলে আই উইল বি ইউজিং মোর কম্পিউটার স্পেস হুইচ ইজ নট ইকোনমিক্যাল। আর নাম্বার 2 হচ্ছে যে এইভাবে নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে আমার প্রোগ্রামটা সাইজ অনেক বড় হয়ে যাবে, লেখাটা অনেক বড় হয়ে যাবে। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ স্ট্রেংথের ব্যাপার আছে, কিন্তু সেটা আমরা পরে আসছি। এবার হচ্ছে রাইট জেকেএল পজ স্টপ এন্ড এন্ড। এবার ছাত্র বা ছাত্রী কি করতে পারে, এটাকে কিভাবে ট্রেস ব্যাক করতে পারে, একদম বাংলা লিখে ফেলতে হবে। অর্থাৎ আমি থার্ড লাইনে এল লিখছি, তখন 2 স্টার জে তাহলে 2 স্টার 1 প্লাস কে, তাহলে কে তো তার আগে 3 আছে তাহলে 3, ডান দিকে 5 হলো, 5টা আমি লাল কালিতে লিখেছি, রাইট, কেন বোঝা যাবে। এবার পরের লাইনটা যে আছে 3 স্টার জে তাহলে 3 ইন্টু 1, যে এখনো 1ই আছে কারেন্ট ভ্যালু, প্লাস 2 ইন্টু এল, এল কিন্তু জাস্ট আগের লাইনে ডিফাইন হয়েছে 5 তার ভ্যালু, তাহলে 2 ইন্টু 5 করে যেটা হলো সেটা 13, সেটা সবুজ কালিতে লেখা, তার কারণ একটু পরে বোঝা যাবে। আর তারপরে লাইনে কে ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু 5 বলছি, মানে কে কিন্তু আমার নতুন করে রিঅ্যাসাইন হয়ে গেল। আমার প্রোগ্রামের দ্বিতীয় লাইনে কে 3 ছিল, এখন কিন্তু কে 5, আর এইবারে এল কে আমি আবার রিডিফাইন করছি 13 প্লাস 5 প্লাস 5, তিনটা আলাদা আলাদা রং। 13 সবুজ কালি, কারণ এই 13টা হচ্ছে যে রিঅ্যাসাইন ভ্যালু, একদম প্রথমে যে ইকুয়াল টু 1 কিন্তু নয়। তারপরে হলুদ 5 কে এর রিঅ্যাসাইন ভ্যালু, তারপর লাল 5, লাল 5টা অবশ্য এল এর ক্যালকুলেটেড ভ্যালুটা 5, তো উত্তর হলো 23। তো আমার আউটপুট হচ্ছে 13 5 23। তাহলে এই যে যুক্তি ধরে যুক্তি সিঁড়ি দিয়ে আমি মানে উপর থেকে নিচে নামছি, ইউজুয়ালি নিচ থেকে উপরে যায়, কিন্তু আমাকে কেউ উপরে নিয়ে গেছে, এবার বলছে তুমি নিচে গিয়ে রাস্তাটা দেখো। ব্যাপারটা অনেকটা এরকম যে উপর থেকে নিচে, অর্থাৎ আমি প্রোগ্রামটাকে ওই খোসা ছাড়িয়ে ছাড়িয়ে দেখছি যে কোথায় কিভাবে লজিকটা কাজ করেছে এবং ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কিভাবে এসেছে। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ। নাও আমি এই প্রসঙ্গে একটা এক্সারসাইজ দিচ্ছি,
যে j equal to 3 j equal to 2, তারপর ওই প্রথম দুটো লাইন হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপরে রিঅ্যাসাইনমেন্ট, তারপর ijk লিখতে বলছি স্টপ এন্ড। এখানে আউটপুটটা আমি ফাইনালি বলে দিচ্ছি 4 6 4 32, কিন্তু ক্লাসে আপনি আউটপুটটা প্রথমে দেখাবেন না। আরেকটা প্রোগ্রাম 2, এটা আমার দ্বিতীয় উদাহরণ টু প্লে উইথ লজিক। ধরা যাক প্রোগ্রামটা হচ্ছে এরকম, সাম অফ স্কোয়ারস, 1 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, চলতে থাকবে n স্কোয়ার। তা আমি এটা কি করে করব? আমি বললাম প্রথমেই 1 তার স্কোয়ার করব, তাহলে আমি k0 equal to 1 বললাম। লক্ষ্য করে দেখুন k নাম দিচ্ছি, ij kl mn, বাই ডিফল্ট এরা হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল, তো সেই জন্য k এবং আলফা নিউমেরিক নাম হতে পারে, তাহলে k0 ইজ এ ভ্যালিড নেম, কিন্তু 0k নট, আগে বলেছি। তাহলে k0 ইজ 1, আর jsum 0 ইকুয়াল টু k0 ডাবল স্টার 2, মানে k0 স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার। তা ঠিক একইভাবে আমি 4 এর স্কোয়ার করবো, খুব সিম্পল। অবশ্য আমাকে নতুন নাম দিতে হবে, k1 ইকুয়াল টু k0 প্লাস 3। তাহলে প্রথম কথা হচ্ছে আমি 4 পাবো কোত্থেকে? আমি আইদার 4 k1 ইকুয়াল টু 4 সরাসরি লিখতে পারি, আবার লিখতে পারি যে k0 এর সঙ্গে 3 যোগ করলেও 4 হবে। তো এখানে k0 প্লাস 3 লিখেছি এবং তারপর তার স্কোয়ার করেছি k1 ডাবল স্টার 2, এবং তার নাম দিয়েছি jsum 1। অর্থাৎ আমি ফাইনালি একটা jsum পাবো, যেটা কিনা ওই jsum 0, jsum 1, jsum 2, মানে যতগুলো টার্ম আমি যোগ করবো এই যোগফলটা হবে। একইভাবে আমি k2 আবার k1 এর সঙ্গে আরো 3 যোগ করলাম, পুরো k2 পেলাম, এবং jsum 2 হচ্ছে k2 স্কোয়ার। ঠিক, তাহলে আমার 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার হয়ে গেল। তাহলে এই তিনটে আমি নাম দিয়েছি jsum 0, 1, 2। তাহলে আমার ফাইনাল যে সাম, এটা হচ্ছে jsum 0 প্লাস jsum 1 প্লাস jsum 2। ঠিক, তারপর রাইট করতে দিলাম স্টপ এন্ড। বাই দ্য বাই jsum বলছি তার কারণ সাম কথাটা তো এস আছে, এস দিয়ে শুরু, ওটা তো রিয়েল ভ্যারিয়েবল নাম, সেই জন্য এটা জে যোগ করে দিয়েছি। তার কারণ আমি ij kl mn এই এরা যে ইন্টিজার এটাকে ব্যবহার করছে, আমি ইমপ্লিসিট নামটা দিইনি। আউটপুট একটু করলে দেখা যাবে 66 হচ্ছে, কিন্তু আমি এই আউটপুটটা দেখার জন্যই এই প্রোগ্রামটা দিচ্ছি তা কিন্তু নয়। আমার মূল প্রসঙ্গটা হচ্ছে অন্য। এই 66টা লিখছি ফর n ইকুয়াল টু 7, এই যে প্রথম লাইনে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, ওটাতে n স্কোয়ার, তাহলে n কত? আমি যদি n 7 নিই তাহলে এই 66 উত্তর আসবে। এবং আমার এইটুকু প্রোগ্রামে 7 অব্দি করা আছে, দেখুন k0 1, তারপর k1 1 প্লাস 3 4, আবার 4 প্লাস 3 7। তো এখন আমি যদি 7 না করি, বাড়াই, তাহলে আমার এই লাইনগুলো আরেকটু বাড়বে, আমাকে এরপরে k3 k4 ইত্যাদি করতে হবে। প্রথম সমস্যা হচ্ছে সো মেনি ভ্যারিয়েবলস। আমি যদি nটা একটু বড় করি, ধরুন n 7 এর জায়গায় ওরা বড় হয়, তাহলে অনেক বেশি লাগবে। 2 নম্বর হচ্ছে যে n যদি একবার দিয়ে দিই প্রোগ্রামের মধ্যে যে n 7 হোক, 17 হোক, 19 হোক, যাই হোক, ওটা ভেতরে দেওয়া আছে ওয়ান্স ফর অল, তাহলে আপনি প্রোগ্রামটা যতবারই চালাবেন ওই n ওই ভ্যালুটার জন্যই ও উত্তরটা দেবে। দ্যাট ইজ নট অফ মাচ ইউজ, ইজন্ট ইট? এটা ভালো হয় যদি ইন্টারেক্টিভ করা যায়, অর্থাৎ প্রোগ্রামটা যতবার রান করবে ইট উইল আস্ক দ্য ইউজার টু গিভ আ নিউ n ভ্যালু and it will execute the whole thing for that given n value. That would be more efficient, right? তাহলে এখানে কিন্তু সেই স্কোপটা এই প্রোগ্রামে আমার থাকলো না, কারণ আমাকে ওয়ান্স ফর অল ওই n যত তার উপর ডিপেন্ড করে k1 k2 এরপরে k3 k4 অনেকগুলো লাইন যোগ করে অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এই প্রোগ্রামটা আমাকে করতে হতো, রাইট? কিন্তু এটাই প্রথমে মাথায় আসবে একজনের, যে এইভাবেই প্রোগ্রামটা করব। এবার আমি এই যে অসুবিধাগুলোর কথা বললাম সেইগুলো আমি অ্যাভয়েড করবো কি করে। সো নাও লেট মি সি। প্রোগ্রামটাই আবার লিখছি, k ইকুয়ালস টু 1, jsum ইকুয়ালস টু 0। এইটাকে আমি বলছি ইনিশিয়েশন অফ k and jsum। খেয়াল করে দেখো যে ডান দিকের প্রোগ্রামটায় আমার ভ্যারিয়েবলটা যেটা বারবার ডিফাইন করতে হচ্ছিল সেটা হচ্ছে k, এবং যেহেতু বারবার সেই জন্য আমাকে একটা করে 0 1 2 এটা দিতে হচ্ছিল। উল্টো দিকে jsumটাও আমাকে jsum 0 1 2 দিতে হচ্ছিল।
অর্থাৎ জেসাম আর কে এই দুটো ভ্যারিয়েবল আমাকে বারবার ব্যবহার করতে হয়েছে। আমি চাইছি, সেটাই আমার প্রবলেম, বারবার আমি করতে চাইছি না, অ্যাভয়েড করতে চাইছি। তাহলে আমি কি করব, আমি কে এর একটা ঝুড়ি আনবো, একটা ঝুড়ি, আর জেসাম একটা ঝুড়ি, মানে দুটো ঝুড়ি যার নাম একটা কে আর একটা জেসাম। এবার ঝুড়িটাকে আমি প্রথমে ইনিশিয়েট করছি যে জেসাম যোগের ঝুড়ি, তোমার ভ্যালু বাবা 0 প্রথমে, আর কে ঝুড়ি তোমার প্রথম ভ্যালুটা 1। কেন এবার বোঝা যাবে। আমি এটাকে বলছি ইনিশিয়েশন অফ দিস টু ভ্যারিয়েবলস, বোথ আর ইন্টিজার্স। এইবার আমি জেসাম ইকুয়াল টু জেসাম প্লাস কে স্টার, অর্থাৎ ডান দিকে যখন জেসাম বলছি তখন ঝুড়িটাকে হাতে নিলাম, ঝুড়ির কারেন্ট ভ্যালু নিলাম মানে 0, তো 0 সঙ্গে যোগ করলাম কে স্কোয়ার, কে কত 1, তাহলে 1 স্কোয়ার। অর্থাৎ আমি ফাঁকা ঝুড়িতে জেসাম 0 ছিল, কে স্কোয়ার মানে 1 হলো, ওই ফাঁকা ঝুড়িতে 1 হলো। এবার সেই একটাকে আমি বাঁ দিকে ইকুয়াল টু করে অ্যাসাইন করছি, মানে আমি ঝুড়িটাকে বলছি বাছা তোমার নতুন ভ্যালু হলো 1। এইবার আমি কে ঝুড়িতে হাত দিলাম, কে এর ডান দিকে কে আছে মানে কারেন্ট ভ্যালু কত 1, ওটা ইনিশিয়েশন ভ্যালু। এবার আমি বললাম তোমার সঙ্গে 3 জুড়ে দিলাম, তাহলে 1 + 3 4। এখন ঝুড়ি কে তে তার ভ্যালু হলো 4। কেন 4 করলাম, কারণ আমার পরের টার্মটা ইন মাই সিরিজ 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার করতে চাইছি। এখন আমি কে ঝুড়িতে 4 পেয়ে গেছি, তাহলে আমি কি k1 = 4 আলাদা করে ডিক্লেয়ার করেছি না, ওই কেটাকে ইউজ করছি, কিন্তু তার এখন ভ্যালু 4। এরপর আমি কি করব, এরপর সেলফ রিপ্লেসমেন্ট, ওই রিঅ্যাসাইনমেন্ট যেটা বলছিলাম, লাল কালিতে k = k + 3 হলো। এবার আমি চাইছি গো টু, আমি কন্ট্রোল করতে চাইছি যে কে আমার নতুন ঝুড়িতে যেই 4 পেলাম, আমি ওই বাঁদিকে দেখুন জেসাম = জেসাম প্লাস ইত্যাদি, ওই লাইনটার বাঁদিকে 31 আছে, দেখা যাচ্ছে না, হয়তো একটা দেখা যাচ্ছে শুধু, 31 হবে ওটা। আমি বলছি যে ইউ গো টু 31, লেভেল নাম্বার 31 এ গেল। এবার কি করবে, ও দেখছে আবার জেসাম ডান দিকে জেসাম আছে, মানে ঝুড়িতে এখন জেসাম কিন্তু 1, 0 নয়, তার সঙ্গে কে এখন 4, তাহলে 4 স্কোয়ার করলো, তাহলে 1 + 4 স্কোয়ার মানে 17 হয়ে গেল। এখন জেসাম 17, মানে ঝুড়িতে আমি 17 রেখে দিলাম। করে নেক্সট লাইনে কে এলো, কে ছিল 4, আবার 3 যোগ করে কে ঝুড়িতে আমি এখন পেয়ে গেলাম 7, করে বললাম গো টু 31, তুমি আবার 31-এ যাও। তাহলে এখন 17 ছিল, ডান দিকে জেসাম 17, ঝুড়ির ভ্যালু 17, কে এখন 7, 7 স্কোয়ার করলো, 17-এর সঙ্গে যোগ করলো, বাঁ দিকে অ্যাসাইন করে দিল, ঝুড়ির নতুন ভ্যালু হয়ে গেল সেই নতুন ভ্যালুটি। এবার আবার k = k + 3 and so on। অর্থাৎ আমি ইচ্ছে মতো জাস্ট কে আর জেসাম এই দুটো মাত্র ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে অনেকবার ঘোরাতে পারি। আমার প্রথম প্রোগ্রামটাতে অনেকবার, যতবার ততবার কিন্তু k1 k2 k3 ইত্যাদি করে বাড়তে থাকছিল, এখানে কিন্তু আমার মোটেই বাড়ছে না। as many times as you like you can go and execute this cycle, but then a question of course arises যে when to stop। as many times তো বুঝলাম, কিন্তু সেই টাইমসটা কতবার, that depends on the given problem। এখানে যদি আমার n = 7 বলে দেওয়া থাকে, তাহলে আমি তো k = 7 যেই পেলাম, তার পরের বার আমি আবার যদি ঘুরতাম, তাহলে k = k + 3 মানে 7 + 3 10 পেতাম। হ্যাঁ 7 + 3 10 পেতাম। 10 তো আমি চাইছি না, আমি তো 7 স্কোয়ার অব্দি চাইছি, 10 চাইছি না। সেই জন্য আমি একটা চেক দিয়েছি যে এই কারেন্ট কে ভ্যালুটা যদি 10-এর থেকে কম হয়, লেস দ্যান LT, তাহলেই গো টু 31। যদি না হয় তাহলে কি, তাহলে তারপর লাইনে চলে যাবে আর সাইকেলটা করবে না, as simple as that। তাহলে এখানে আমি একটা চেক দিলাম, স্টপিং ক্রাইটেরিয়া বা চেকিং ক্রাইটেরিয়া, যে আমি তো ইনফাইনাইটলি ওই লুপটার মধ্যে ঘুরতে থাকবো না, সাইকেলটার মধ্যে আমাকে তো বেরোতে হবে। তো সেই বেরোনোর রাস্তা হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য প্রবলেম, এখানে n = যদি 7 আমার ডিমান্ড হয়, তাহলে আমি 7-এর পর তো 10 চলে আসবে, তাহলে আমি লেস দেন 10 অব্দি এটা নেবো, তার বেশি নেবো না। এই ইফ স্টেটমেন্টটা, ইফ গো টু, এটা পরে হয়তো কেউ বলবে, কিন্তু এটাই হচ্ছে সেটা যে সোজা বাংলায় যদি তুমি এই হও তাহলে বাবা ওই করো, ইফ k <10 go to 31।
as simple as that. তো এটা আমরা পরের লজিকে দেখবো যে এই এলটিটা 10 না হয়ে যদি আমি বলি, একটু আগে বলছিলাম যে ইন্টারঅ্যাক্টিভ, এখানেও কিন্তু ওয়ান্স ফর অল কিন্তু 10ই হয়ে যাচ্ছে, যে আমি 10 লিখছি, তাহলে আমার পুরো ওই যেটা বলছিলাম যে আরো ভালো হয় কিভাবে, সেটা হলো না এখনো। কি করে এখনো করা যায় এবার, এটা হচ্ছে আমি এন, এই এনটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ইউজারের কাছে চাইছি, তাহলে আমি একটা যদি এন কে বাইরে থেকে পড়ি, ডিউরিং মাই রান অফ দ্য প্রোগ্রাম the computer program will ask me the user to give the n value, এবার n যত দেবে সেই অনুযায়ী রান করবে। তাহলে আমি ওই চেকিং ক্রাইটেরিয়াটাতে lt.10 না লিখে ওখানে একটা সুটেবল n বা এরকম কিছু লিখবো, যার ফলে আমার একটা চেক দেবে যে আমি কতদূর চাইছি। তাহলে that is I think very clear that how powerful this second category of this program is. First of all, it avoids the use of so many variables which is needed in the first type. Secondly, you are using much less space in the computer location. Thirdly, you are using one of the basic strength of computation, that is reassignment statement. And fourthly, and most importantly, the n value, this time the user can provide to the computer during run time. So you can run the program as many times as you like with as many different type of n values, and every time you will get the correct sum, right? So that is what I mean by playing with logic for a simple program. Look at 31, last line টা দেখা যাচ্ছে না হয়তো, পজিশন look at 31 বলছি, অর্থাৎ এই 31 এর জায়গাটা কোথায়, আমি আগের দিন বলছিলাম যে লেভেল নাম্বার ওই 2 থেকে 5 এর যে কলাম গুলো সেগুলো লেভেল নাম্বার, তো 31 ইজ এ লেভেল নাম্বার এবং সেটা 2 থেকে 5 এর মধ্যেই আছে, একে সি আছে প্রথম লাইনে। তারপর রাইট, স্টপ, এন্ড। ওকে, so I think it's clear. If it is clear, then you please try the exercise. Determine the output of the following program. আউটপুটটা আমি বলে দিয়েছি যদিও, আউটপুট 78, এবং এর পরেরটা একই রকম, ওই গো টু স্টেটমেন্ট আছে, রিঅ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট আছে, এবং ওই লজিকটা আছে যে আমি কোথায় গো টু দেবো, লেভেল নাম্বারটা কোথায় দেবো, কোন লাইনে দেবো, ইত্যাদি। Hopefully you have understood the logical aspect of a small program. Now I will go to my, this is the output to my third program example, and it's a pattern puzzle. So the suppose the problem is given to you, just as simple as that, a series is given and you are asked to evaluate the interrogative sign যেগুলোতে লেখা আছে, অর্থাৎ the new terms, the blank terms, ওইখানে কি বসবে। So before you think of computation, it's basically analytical puzzle you can solve on your own, যে এর পরের দুটো সংখ্যা কি হবে। এটা আসলে খুবই সিম্পল একটা পাজল, বাট ততটাই হিস্টোরিক্যাল এবং ততটাই প্রোফাউন্ড, কারণ এটা হচ্ছে পরে বলছি এটা কি। এখানে যেটা লাগছে সেটা হচ্ছে প্রবলেম থেকে, একটা প্রবলেম দেওয়া হয়েছে আমাকে, আমি সেখান থেকে প্রোগ্রামেবল প্রবলেমে যাচ্ছি, অর্থাৎ আমি অ্যানালিটিক্যাল সলভ করতে পারি পাজলটা, এবং সেটা যদি প্রোগ্রামেবল প্রবলেমের ফর্মে কাস্ট করতে পারি, তাহলে আমি অ্যানালিটিক্যাল যেমন করতে পারি সেরকম পাশাপাশি ছোট্ট একটি প্রোগ্রাম লিখেও এই প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এটাকে আমি বলি যে সাম পাজলস আর পিসি ফ্রেন্ডলি, মানে কম্পিউটারে করার মতো, অর্থাৎ যে প্রোগ্রামগুলোর যে প্রবলেমগুলোর কনভার্সন টু আ প্রোগ্রামেবল ভার্সনে করা যায়, রাইট। এবং এটা টাইপটা কিরকম ধরনের পাজল, ফাইন্ডিং দ্য প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন বের করার পাজল। আর 2 নম্বর হচ্ছে যে আমার বেসিক টাস্কটা হচ্ছে, এখানে অবজেক্টিভটা হচ্ছে যে এর পরের টার্ম, এই দুটো কেন, তারপরে আরো অনেকগুলো পর আবার দুটো আমি জানতে চাইতে পারি, সেটা হচ্ছে একটা জেনারেল এক্সপ্রেশন, যেটাকে আমরা সাধারণত বলি রেকারশন বা রেকারিং এক্সপ্রেশন, যে nth term of this series, how I can evaluate the nth term involving or in terms of the previous terms, maybe 1 or maybe 2 or maybe 3 previous terms. So that is the famous Fibonacci series, as you know, a historical and a fascinating series. So many of thesis, mathematical and computational people, they have done so many research thesis just using this historical fascinating series, Fibonacci series, is after the name of a famous mathematician. Well, so A1, A2, the first two written in black color, okay. In the left hand side also 1 and 1, they are written in black.
and then a3. If you just carefully look at the third term 2, it may click to your mind that okay, maybe it is the sum of the first two terms, 1 plus 1. Fine. If it clicks to your mind, then you'll be excited to know that then what about the next term 3? Is it the same way? Is the sum of the last two terms? Yes. 2 plus 1 is 3. Okay, what about the next? 3 plus 2 is 5. 5 plus 3 is 8, and so on. So naturally you have got the answer analytically that okay, the next term after 21 would be 13 plus 21, and the next one would be again sum of the last two terms. That means in general, that is the way we write a general expression, that an, that the nth term is sum of the last two, that means a n minus 1 just ageta and a n minus 2 tar ageta. Okay, so this is the general expression. That means now it is programmable in the sense that if you can translate this last general expression into a program, then you can evaluate any term. You just computer will ask you for the n, koto number term chao bhai bolo, you give the n value and it will just say it will give you the nth term, right? So now we will try to see the logical aspect of the program for this problem. Okay, so I equal to 1, j equal to 2. I am calling it assignment. তো আমার এই সিরিজে প্রথম দুটো টার্ম কিন্তু বলে দিতেই হবে a1 a2, তা না হলে আমি a3 টা পাবো না, তাই না? তো এই দুটো আমাকে অ্যাসাইন করতে হবে তাহলে প্রোগ্রামের ভাষায়। সো আই এম অ্যাসাইনিং i equal to 1, j equal to 2. ফাইন। নাও দ্য নিডেড এক্সপ্রেশন কি সেটা না, 3 নাম্বার টার্মটা হচ্ছে প্রথম দুটো যোগ, তার মানে এখানে i plus j হবে 3 নাম্বার টার্ম। সো লেট মি গিভ ইউ এ নিউ নেম k। ফাইন। এবার আমি প্রত্যেকটার পরে পরে আমি রাইট দিয়েছি, অর্থাৎ রাইট i, রাইট j, রাইট k, তার মানে প্রথম তিনটে টার্ম লেখা হয়ে গেল। 1 1 আর গিভেন and 2 is 1 plus 1, k is i plus j. ওকে ফাইন। এবার হলুদ কালিতে আছে j আর i এর কিছু, আমি বলছি রিডিফাইন, i and j রিডিফাইন। অর্থাৎ আমি এক্সপ্রেশনটাকে তো an equal to n minus 1 plus n minus 2 করছি, তাহলে আমি যদি বারবার নতুন নতুন ভ্যারিয়েবল ডিফাইন করতাম তাহলে ওই আগের প্রবলেমের মতো আমার অনেক বড় একটা প্রোগ্রাম লিখতে হতো। এন কত দিচ্ছি, কততম অবধি চাইছি তার উপর ডিপেন্ড করছে আমার প্রোগ্রামটা কত লম্বা লিখতে হবে। কিন্তু আমি যেভাবে লিখছি এখন দেখাচ্ছি তাতে কিন্তু এন যত বড়ই দাও না কেন ছোট্ট প্রোগ্রাম ছোট্টই থাকবে। কিরকম? আই আর জে যেই ইউজড হয়ে গেল ইন k equal to i plus j এই এক্সপ্রেশনে, যার বাঁ দিকে 41 লেখা আছে, যেই ইউজড হয়ে গেল, এখন আমি i আর j কে নতুন করে ডিফাইন করছি। কি করছি? আমি বলছি যে i তুমি ভাই j এর ভ্যালুটা নাও আর j তুমি ভাই k এর ভ্যালুটা নাও। তার মানে i এখন হয়ে গেল j এর ভ্যালু, j কত ছিল 2, তাই তো? তাহলে i হয়ে গেল 2 আর j হলো k, k তো আমি থার্ড টার্মটা পেয়েছি। so i and j if I redefine, তাহলে i equal to j and j equal to k, j এটা হয়ে গেল, আমি স্বচ্ছন্দে রিপিটেশনের জায়গায় চলে যেতে পারি। কিরকম? গো টু 41 এ গিয়ে কি দেখলো, আবার আমি কে চাইছি, মানে আরেকটা টার্ম চাইছি। ডান দিকে কিন্তু কে নেই, মানে আমি রিঅ্যাসাইন করছি না কে কে, রিপ্লেসমেন্ট করছি না, মানে কমপ্লিটলি নতুন একটা এক্সপ্রেশন দিচ্ছি। কিরকম? কে ইকুয়াল টু i প্লাস j। তো এখন আইটা তো জে হয়ে গেছে, যেটা তো থার্ড ফাইনাল ইভ্যালুয়েটেড টার্মটা হয়ে গেছে। সো i প্লাস j যোগ করলে আমি কে পেয়ে যাচ্ছি। যেই পেয়ে গেলাম আমার i যেটা আর দরকার নেই, তাহলে আমি আবার i ইকুয়াল টু j, j ইকুয়াল টু k করে দিলাম, রিপ্লেস করলাম, আবার গো টু 41। এটা পাশাপাশি ভ্যালুটা লিখে লিখে যদি একবার দুবার তিনবার সাইকেলটা দেখা যায় তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ওকে, then pause, stop, end. Similarly, I asked the question that why 41 at what line and what position. It's a level number, so it must be between 2 and 5, the column number, and at which line আমি যে এক্সপ্রেশনটা রিপিটেটিভলি ক্যালকুলেট করতে চাইবো আমি সেই এক্সপ্রেশনেই 41 নাম্বারটা দেবো এবং ঠিক জায়গায় আমার গো টু দিতে হবে। বাকি থাকলো আমার চেক বা স্টপিং ক্রাইটেরিয়া, তো সেটা ডিপেন্ড করছে প্রবলেমের উপরে। আমার যদি এখানে আমি 99 দিয়েছি, সেটা আমি বাইরে থেকে একটা ভ্যালু n পড়ে নিয়ে সেটাও দিতে পারতাম। এখানে ওয়ান্স ফর অল 99 ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ ওই k এর ভ্যালুটা যতক্ষণ অবধি 99 হচ্ছে
ততক্ষণ অবধি ঠিক আছে, লেস দেন হল অবধি ঠিক আছে। 99 এর সমান বা তার থেকে বেশি হয়ে গেলে কি হবে, গো টু 41 আর যাবে না, তার পরের লাইনে চলে যাবে, মানে পজে চলে যাবে। ওকে, নেক্সট আউটপুটটা দেখতে কেমন হবে? আউটপুটটা এরকম দেখতে হবে, কারণ রাইট আই নিচের লাইনে আছে রাইট জে, তার নিচে রাইট কে আছে, তাহলে আই জে কে 1 2 3 এইভাবেই লিখবে। ওকে, তারপরে আবার যখন ফিরে আসবে তখন শুধু কে টা লিখছে, আর আই জে তো লিখছে না, তাহলে নতুন কে টা লিখবে 5, তারপর নতুন কে টা 8, এই করতে করতে যাবে 89 অব্দি যে এলো, which is still less than 99, তারপরে আবারও ফিরলো, পুরো ফিরে যখন নতুন কে টা তৈরি করলো সেটা 144 হয়ে গেছে, বাট দ্যাট ইজ নট লেস দেন 99, রাইট? তাহলে তখন ও আর ফিরবে না, ও পরের লাইনে গিয়ে পজ স্টপ এন্ড করবে, অর্থাৎ ও কে ইকুয়াল টু 144 এই অবধি লেখাটা দেখাবে, তার বেশি নয়। অফকোর্স ইফ আই চেঞ্জ দ্য ভ্যালু 99 ইন দ্যাট এক্সপ্রেশন আই ক্যান কন্ট্রোল ইট ডিফারেন্টলি। ফাইন, এবার আমার লাস্ট প্রশ্ন এই প্রোগ্রামটার জন্য, যে ইফ ওয়ান্টেড আদারওয়াইজ, অর্থাৎ এই আউটপুটের যে ফ্যাশন, যে ঢঙে আউটপুটটা লেখা হলো সেটা যদি আমি এইভাবে না চাইতাম, আমি যদি এইভাবে চাইতাম পাশাপাশি লিখুন, তাহলে কিভাবে লিখতে পারতাম? সেটা অবশ্যই লেখা যায়, কিন্তু এই ফরম্যাটে সেটা হবে না, তার জন্য আরেকটু কিছু শিখতে হবে, সেটা আপাতত আমরা স্থগিত রাখছি। বাট you can write in this way, অর্থাৎ the fashion, the way you want to write, you can choose on your own. Next exercise, determine the output of the following program. এটা ওই একই রকম, এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে আউটপুটটা কি বেরোচ্ছে, ছাত্র বা ছাত্রী যদি বের করতে পারে তাহলে সে দেখবে যে অ্যাকচুয়ালি 1 থেকে 20 এই নাম্বারগুলো লিখতে চাইছে লিভিং আউট দ্য মাল্টিপলস অফ 3, 1 2 3 বাদ, 4 5 6 বাদ, 7 8 9 বাদ অ্যান্ড সো অন, অর্থাৎ আউটপুটটা আসবে, বাঁ দিকে চলে গেছে, 1 2 4 5 7 8 10 11 13 14 16 17 19 20 উপর থেকে নিচে পরপর। আমি অবশ্যই বাম দিক থেকে ডান দিকে লেখাতেই পারি, সেটা অন্যভাবে আমাকে ম্যানেজ করতে হবে। এবং আরেকটা জিনিস দেখার, সেটা আমি এক্সারসাইজ হিসেবে দিলাম, যে এই প্রবলেমটা দুখানা কিন্তু গো টু স্টেটমেন্ট আছে, 2 go to statements are there, so please explore why these 2 go to statements are there, at what perspective they are used, তাহলে অনেকটা পরিষ্কার হবে যে আমাদের লজিকটা কিভাবে কাজ করছে এই প্রোগ্রামের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।